আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় টিস্যু তন্ত্র। এই অধ্যায়ের পার্ট 5, মানে পঞ্চম ভিডিও এটা। আমরা অধ্যায়ভিত্তিক ভিডিওতে ছিলাম, অধ্যায়ভিত্তিক ভিডিওর পঞ্চম ভিডিও এটা। তো আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আমরা আজকে ডিটেলসে জানবো গ্রাউন্ড টিস্যু সিস্টেম সম্পর্কে, আমাদের বইয়ে কি বলা আছে এবং সবকিছু আসলে ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করব আমরা। তো চলো আমরা আমাদের মেইন পড়াশোনা শুরু করি। আমরা বই দেখে দেখে পড়াবো, কারণ আমরা চাই না বইয়ের কোনোটা লাইন আমরা বাদ দিতে। তো আমরা এখন শুরু করতেছি। চলো, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ত্বকীয় টিস্যু ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে একত্রে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলে। তাহলে ত্বকীয় টিস্যু তন্ত্র এবং পরিবহন টিস্যু তন্ত্র। পরিবহন টিস্যু তন্ত্র কোনগুলো? পরিবহন টিস্যু তন্ত্র হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। আর ত্বকীয় টিস্যু তন্ত্র কোনটা? যেগুলো হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস এপিডার্মিসের কোষগুলো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এই দুইটা টিস্যুতন্ত্র ব্যতীত বাকি সব টিস্যুতন্ত্র গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্গত। তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু সম্পর্কে। প্যারেনকাইমা। চলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করি যে প্যারেনকাইমা টিস্যু আসলে কেমন দেখতে হয়। তো প্যারেনকাইমা টিস্যুগুলো এইভাবে, সেলগুলো এইভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে? সেলের ভিতরে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। তো সেলের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। এবং এখানে দেখো, এখানে কিন্তু তিনটা সেলের মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। তো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁক। সংক্ষেপে লিখতেছি আমি, ইন্টারসেলুলার স্পেস। আচ্ছা, এবং এই সেলগুলোর যে সেল ওয়াল সেগুলো হচ্ছে থিক বা হচ্ছে পাতলা, পাতলা সেল ওয়াল থাকে, ঠিক আছে? এবং সব জায়গায় একই রকম সেল ওয়াল, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই সেলগুলোতে, প্যারেনকাইমা সেলগুলোতে, এই সেলগুলো কেমন হতে পারে? এই সেলগুলো হতে পারে হচ্ছে রাউন্ড। দেখো, রাউন্ড শেপে হতে পারে অথবা ওভাল শেপে হতে পারে। রাউন্ড অথবা ওভাল শেপ হতে পারে। এই সেলগুলোর কাজ কি? এই সেলগুলোর কাজ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। কাজ, প্যারেনকাইমা সেলের কাজ। কাজগুলো কি কি? প্রথম কাজ হচ্ছে খাদ্য পানি সঞ্চয় করা। পানি সঞ্চয়। প্রথম কাজ হচ্ছে খাদ্য ও পানি সঞ্চয় করা। পরবর্তী কাজ হচ্ছে ল্যাটারাল কন্ডাকশন বা পার্শ্বীয় পরিবহন, ঠিক আছে? আচ্ছা, সরি। পার্শ্বীয় পরিবহন। পার্শ্বীয় পরিবহন করে। দ্বিতীয়, ৩ নম্বর কাজ হচ্ছে বিপাকীয় কাজে সহায়তা করে। তার মানে হচ্ছে বিপাককরণ। এই কাজগুলো তোমাদের জানতে হবে, কারণ গ্রাউন্ড টিস্যু সিস্টেমের সবগুলো কোষই মূলত প্যারেনকাইমা কোষ। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন হাইপোডার্মিসে কোষগুলো স্ক্লেরেনকাইমা অথবা কোলেনকাইমা কোষ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো আর বাকি সবগুলো কোষই কিন্তু প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষ সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকা লাগবে। তারপর দেখো, বিপাককরণে সহায়তা করে। বিপাককরণে সহায়তা করে, সহায়তা করে এবং আহ, এবং গাছকে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে, গাছকে দৃঢ়তা প্রদান করে। তো প্যারেনকাইমা কোষ সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। এখন চলো আমরা বইয়ের লাইনে ফিরে যাই। আদি টিস্যুতন্ত্র নামেও এটি পরিচিত। এটি আদি টিস্যুতন্ত্র কেন? দেখো তোমরা, যখন গ্রাউন্ড টিস্যু তন্ত্রগুলো তৈরি হয়, কোন ত্বক থেকে তৈরি হয় বা কোন টিস্যু থেকে তৈরি হয়? এটা মেরিস্টেম টিস্যু থেকে তৈরি হয়, তাই না? তো মেরিস্টেম টিস্যু থেকে প্রথমেই কিন্তু এপিডার্মিস বা জাইলেম ফ্লোয়েম তৈরি হয় না। সর্বপ্রথম কি তৈরি হয়? প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি হয় কর্টেক্স গুলা, বা তোমার একটা ভিত্তি তৈরি হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে আদি টিস্যু
অর ফান্ডামেন্টাল টিস্যু। এক বা একাধিক টিস্যু দিয়ে টিস্যুতন্ত্র গঠিত হতে পারে। ঠিক আছে, অধিকাংশ উদ্ভিদ অধিকাংশ অংশ এই টিস্যুর অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই তন্ত্র গঠিত। তোমাদেরকে আমি আগেই বলেছি যে প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই তন্ত্রটা গঠিত হয়, প্যারেনকাইমা টিস্যু। এই জন্য প্যারেনকাইমা টিস্যুর ডিটেলসে আমরা একটু জেনে নিলাম। এইদিকে অনেক সময় প্যারেনকাইমা থাকতে পারে, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই 3 প্রকার টিস্যু মিলে এটা গঠন করতে পারে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি। আচ্ছা, পেরিব্লেম জিনিসটা কি? পেরিব্লেম জিনিসটা বুঝতে হলে তোমাদেরকে একটু দেখাই পেরিব্লেম জিনিসটা আসলে কি। দেখো, পেরিব্লেম, ঠিক আছে, পেরি শব্দের অর্থ কি? পেরি শব্দের অর্থ হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। আর ব্লেম শব্দটা এসেছে হচ্ছে ব্লেমা থেকে। ব্লেমা থেকে। ব্লেমা শব্দের অর্থ কি? ব্লেমা শব্দের অর্থ হচ্ছে শীত বা কাভারিং। ঠিক আছে, কাভারিং মানে কি? একটা আবরণ বা পর্দা। তাহলে পেরিব্লেম শব্দের অর্থ কি? তার মানে হচ্ছে কাভারিং অফ, কাভারিং অ্যারাউন্ড সামথিং। ঠিক আছে, কাভারিং অ্যারাউন্ড সামথিং মানে কোনো কিছু চারপাশে যে পর্দা সেটাকে বলা হচ্ছে পেরিব্লেম। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো পেরিব্লেম আসলে হচ্ছে একটা মেরিস্টেমেটিক টিস্যু থেকে তৈরি হয়। কোন মেরিস্টেম থেকে তৈরি হয়? এটা তৈরি হয় মূলত অ্যাপিক্যাল মেরিস্টেম থেকে। ঠিক আছে, এজন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম বলা হয় এজন্য এটাকে। আচ্ছা, প্রাইমারি মেরিস্টেম কোনগুলো? এপিক্যাল মেরিস্টেম, তাই না? এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকে? এপিক্যাল মেরিস্টেম থাকে হচ্ছে অ্যাপেক্সে। কিসের অ্যাপেক্সে? রুট অথবা শুটের অ্যাপেক্সে, তাই না? রুট অথবা শুটের অ্যাপেক্সে থাকে। তাহলে আমরা দেখলাম যে পেরিব্লেম আসলে আর কিছুই না, এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম থেকেই মূলত পেরিব্লেম তৈরি হয়। প্রাইমারি মেরিস্টেম কোনগুলো? এপিক্যাল মেরিস্টেম গুলো হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। তো এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকে? অ্যাপেক্সে থাকে। কিসের অ্যাপেক্সে থাকে? রুট অথবা শুটের যে টিপ, রুট শুট যে টিপ বা একদম যে শীর্ষ অংশ, সেখানেই থাকে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। ঠিক আছে। আচ্ছা, পেরিব্লেম থেকে পরবর্তী সময়ে প্রাইমারি টিস্যু থেকে প্রথমে তৈরি হয় কোনটা? কর্টেক্স। ঠিক আছে, তো এই বিষয়টা এপিক্যাল মেরিস্টেম সম্পর্কে আমরা জানলাম বা পেরিব্লেম সম্পর্কে আমরা জানলাম। তো চলো আমরা বইয়ে ফিরে যাই। পেরিব্লেম ভাজক টিস্যু থেকে তাহলে কোন টিস্যুতন্ত্রের উৎপত্তি? গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি পেরিব্লেম ভাজক টিস্যু হতে। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই চিত্রটা একটু খেয়াল করো। এই চিত্রটা খেয়াল করলে দেখবা যে ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র মূল ত্বক বা এপিব্লেমা। এটা হচ্ছে একদম বাইরের যে লেয়ার, প্যারেনকাইমাটাস যে লেয়ারটা আছে, সেখানে মূল রোম আছে এবং মূল ত্বকটা আছে বা এপিডার্মিস বা এপিব্লেমা যেটাই বলো না কেন সেটা। আর ভাস্কুলার টিস্যুতন্ত্রে তোমরা দেখো জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রের অন্তর্গত। বাকি মানে উপরের এই অংশটুকু যদি আমি বাদ দেই আর নিচে থেকে এই যে জাইলেম এবং এই যে ফ্লোয়েম অংশটুকু যদি আমরা বাদ দিই, তাহলে পুরো যে অংশটা বাকি থাকে সেগুলো হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অন্তর্গত। তো প্রথমে এখানে কি আছে দেখো, এখানে আছে একটা কর্টেক্স আছে, এপিডার্মিসের নিচে একটা কর্টেক্স আছে এবং তার নিচে দেখো কর্টেক্সের একদম নিচে আছে হচ্ছে এন্ডোডার্মিস। এই যে এটা এন্ডোডার্মিস বা কি অন্তত্বক, এই যে অন্তত্বক, এন্ডোডার্মিস বা অন্তত্বক। তার নিচে কি আছে? এক স্তর বিশিষ্ট একটা পেরিসাইকেল বা পরিচক্র আছে। তার নিচে কি আছে? মজ্জা রশ্মি থাকতে পারে। এই যে দেখো মজ্জা রশ্মি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে এখানে আসে। ঠিক আছে, মজ্জা, এটা হচ্ছে মজ্জা, মাঝখানে এটা হচ্ছে মজ্জা। আর এই যে মজ্জা রশ্মি জাইলেম ফ্লোয়েম মাঝখান দিয়ে যায়, জাইলেম ফ্লোয়েম মাঝখান দিয়ে পরিচক্রের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। চিত্রে কি কি দেওয়া আছে। আমরা যদি ত্বকীয় টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রকে বাদ দেই, তাহলে আমরা যতগুলো টিস্যু সিস্টেম পাবো বা যতগুলো টিস্যু নিয়ে গঠিত সবগুলোই হচ্ছে তোমার আসলে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অন্তর্গত। তো চলো পরবর্তীতে কি লেখা আছে আমরা পড়ি। দেখো, উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বক এর নিচ হতে আরম্ভ করে, এপিডার্মিসের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যুতন্ত্রের অন্তর্গত, যেটা আমরা কি বলি তোমাকে দেখালাম কতক ক্ষেত্রে। এই লাইনটা বোঝার বিষয় আছে, এই লাইনটা আমি তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। চলো দেখি পড়ি। কতক ক্ষেত্রে কি কি ক্ষেত্রেও সেটা আমরা দেখব। অধোত্বক বা হাইপোডার্মিস, তোমরা সবাই হাইপোডার্মিস সম্পর্কে জানো। আচ্ছা,
তোমরা কিন্তু এই যে বাংলা নামের সাথে সাথে ইংরেজি নামটা খুব ভালোভাবে আয়ত্ত করবা, কারণ তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইংরেজি নামটা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয় আর বাকি সবটুকু প্যারেনকাইমা দিয়ে তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে। তো চলো কোন ক্ষেত্রে হাইপোডার্মিস থাকে। আচ্ছা, হাইপোডার্মিস কাদের থাকে চলো আমরা একটু দেখে আসি। দেখো এখানে একটা রাই সিস্টেম দেখাইছি আমি, এটা হচ্ছে একটা রাই সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে একটা রাই সিস্টেম। তো এই রাই সিস্টেমে দেখো, এখানে দেখো, এখানে একটা রাই সিস্টেম দেখানো হয়েছে। তো রাই সিস্টেমের হাইপোডার্মিস কোনটা? আমরা রাই সিস্টেমের একদম উপরে উপরে থাকে কি কিউটিকল, উপরে থাকে কিউটিকল, সবাই তোমরা জানো কিউটিকলের একটা আবরণ থাকে, তার নিচে এক স্তরের একটা কি থাকে, এক স্তরের একটা এপিডার্মিস কোষ থাকে, এপিডার্মিস সেলের একটা লেয়ার থাকে। তার নিচে যে তোমরা দেখতে পাচ্ছ না এই যে লাল লাল যে কোষগুলো, এই যে এই কোষগুলো আমি তোমাদের যেটা দেখাচ্ছি, এই যে 2 স্তর 3 স্তর এই কোষগুলো, এই কোষগুলো লেয়ার, তার মানে হচ্ছে উপর থেকে একদম উপর থেকে একটা লেয়ার বাদ দিলে, একটা কোষের লেয়ার বাদ দিলে যে কোষগুলো নিচে থেকে যাবে সেই কোষগুলোকে বলা হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিস, হাইপোডার্মিস মানে কি, মানে ডার্মিস বা এপিডার্মিসের নিচের যে ত্বকটা সেটাকে বলা হচ্ছে হাইপোডার্মিস। হাইপো মানে হচ্ছে নিচে বা বিলো। এখন এই হাইপোডার্মিসটা দেখো কি সেল দিয়ে তৈরি, এখানে দেখে কি মনে হচ্ছে যে এইগুলো দেখো প্যারেনকাইমা সেল, এগুলো দেখো প্যারেনকাইমা কোষ। তোমরা দেখে বুঝতে পারতেছো যেমন হচ্ছে সেল ওয়াল গুলো থিন, খুবই পাতলা, এবং কোষগুলো খুবই বড় বড় কোষ, আন্তঃকোষীয় ফাঁক থাকে, দেখো আন্তঃকোষীয় ফাঁক আছে যে এখানে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। কিন্তু এই যে ঘন সন্নিবেশিত সেল ওয়াল গুলো খুবই মোটা মোটা বা আনইভেনলি থিক, আর হচ্ছে এরা কিন্তু 3 থেকে 4 স্তরে সাজানো আছে, তাহলে এদেরকে বলা হচ্ছে হাইপোডার্মিস। তো হাইপোডার্মিসটা কেন থাকে, এটা কিন্তু একটা রাই সিস্টেম, রাই সিস্টেমে হাইপোডার্মিসটা কেন থাকে? আচ্ছা দেখো, তোমরা দেখো রাই সিস্টেমকে বলা হচ্ছে কাম, কাম মানে সিস্টেমের ধরন একটা। যেমন রাই সিস্টেম কিন্তু তোমরা দেখতে থাকবা যে যেখানে নোড থাকে সেখানে কিন্তু সলিড থাকে, সলিড নোড, সলিড নোড, সলিড নোড উইথ কি হলো ইন্টারনোড, এটাকে বলা হচ্ছে কাম, হলো ফাঁপা ইন্টারনোড, সলিড নোড উইথ হলো ইন্টারনোড, এই ধরনের স্টেমকে বলা হচ্ছে কাম। তো এই কাম স্টেম হচ্ছে রাইসের। আচ্ছা, রাইস কিন্তু মনোকট উদ্ভিদ তাই না? তো মনোকট উদ্ভিদে কাম স্টেম দেখা যায়। তো কাম স্টেম যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে বা মনোকটের ক্ষেত্রে হাইপোডার্মিসটা কিন্তু কি সেল দিয়ে তৈরি হয়, স্ক্লেরেনকাইমাটা সেল দিয়ে তৈরি হয়। স্ক্লেরেনকাইমা সেল কিসে সাহায্য করে? মেকানিক্যাল সাপোর্ট দেয় বা গাছকে দৃঢ়তা দেয়, গাছকে দাঁড়ায় থাকতে সাহায্য করে, গাছকে মানে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ যেমন ঝড় আর বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাপোর্ট দেয়। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা সেলের কাজ। তো ধানের গাছ দেখবা তোমরা ভিতরে ফাঁপা হলে কিন্তু ও দাঁড়ায় থাকে, তাই না? ও তো দাঁড়ায় থাকে। তো দাঁড়ায় থাকার জন্য ওর একটা স্ট্রেংথ দরকার, যেটা স্টেমে থাকবে, সেটাই হচ্ছে হাইপোডার্মিস, স্ক্লেরেনকাইমাটাস সেল। স্ক্লেরেনকাইমা সেলটা ওকে এই স্ট্রেংথটা দেয়। এই জন্য বলা হচ্ছে কতক ক্ষেত্রে, কতক ক্ষেত্রে বইয়ের লাইনে আমরা চলে যাই, তোমাদেরকে আরেকটা আমি স্টেম দেখাচ্ছি। এটা হচ্ছে মেইজের স্টেম, ভুট্টা। দেখো মাইক্রোস্কোপের নিচে কিভাবে দেখা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভুট্টার একদম উপরের একটা সেল দেখা যাচ্ছে, দেখো একদম উপরের একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিউটিকল, কিউটিকল। আচ্ছা, তারপরে নিচে যে একটা সেলের লেয়ারটা আছে না, এই যে এই লেয়ারটা, এটাকে বলা হচ্ছে তোমার এপিডার্মিস। এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই ছবিটা তোমাদেরকে একটু বড় করে দেখাই তাহলে তোমরা হয়তো বা একটু ভালো বুঝতে পারবা। ঠিক আছে, দেখো এবার, দেখো এই যে উপরের যে একটা লেয়ার আছে এটাকে বলা হচ্ছে কিউটিকল, এবং এই যে এক স্তর বিশিষ্ট যে সেলগুলো দেখতে পারতেছো তোমরা এক লাইনে, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে, এপিডার্মিস। আচ্ছা, আর নিচে যে অনেকগুলো লেয়ারের কোষ দেখতে পাচ্ছ না, এই যে এগুলোকে বলা হচ্ছে হাইপোডার্মিস। এগুলো হচ্ছে তোমার হাইপোডার্মিস। এই হাইপোডার্মিসের কাজ কি? গাছকে দৃঢ়তা প্রদান করে,
টিকে থাকতে সহায়তা করে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে। আচ্ছা, এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি। স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি। তোমাদেরকে দেখালাম যে কিভাবে স্ক্লেরেনকাইমা সেল দিয়ে হাইপোডার্মিস বা অধঃত্বক গঠিত হয়। আচ্ছা, তারপরে দেখো বইয়ের লাইনগুলোতে খেয়াল করো। কতক ক্ষেত্রে তাহলে কোন ক্ষেত্রে দেখছি আমরা? মনোকট, মনোকট উদ্ভিদে রাইস, যেমন হচ্ছে রাইস, তারপরে হচ্ছে মেইজ, এই জাতীয় উদ্ভিদে কি হয়? এই জাতীয় উদ্ভিদের হাইপোডার্মিসটা, ঠিক আছে, হাইপোডার্মিসটা স্ক্লেরেনকাইমা সেল দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা সেল দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যু বা সেল দিয়ে গঠিত, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, আর বাকি সব ক্ষেত্রে প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। পাতায় এই তন্ত্র শুধু প্যারেনকাইমা দিয়ে তৈরি, পাতায় এই তন্ত্র। আচ্ছা, এই কথাটা বুঝতে হবে তোমাদেরকে। এই যে দেখো, এখানে একটা পাতার ছবি আছে, এখানে একটা পাতার ছবি দিয়েছি আমি। এখানে ছোট্ট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে উপরের যে সবুজ লেয়ারটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কিউটিকল। এই যে লাল যে লেয়ারটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে, এপিডার্মিস। এবং এই যে সবুজ সবুজ লম্বা লম্বা যে সেলগুলো দেখা যাচ্ছে না, এই যে এখানে এই সারিতে এবং এই সারিতে, এই সেলগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা সেল, যেটা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্গত। আর এই যে এই সেলগুলো দেখতে পাচ্ছ না, এই যে এই সেলগুলো সব হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, যেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্গত। আর এই যে এখানে দেখতেছো যে একটা প্যারেনকাইমা সেল দিয়ে আবৃত বান্ডেল, শীট দিয়ে আবৃত, ভিতরে জাইলেম এবং ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডেল, এইটা হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যু তন্ত্রের অন্তর্গত বা ভাস্কুলার বান্ডেল বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু, আবার নিচে দেখো একটা কিউটিকলের লেয়ার, আবার এই যে লাল এটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ত্বকীয় টিস্যু তন্ত্রকে যদি বাদ দিই এবং ভাস্কুলার টিস্যু তন্ত্রকে যদি বাদ দিই, তাহলে থাকে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। এই প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা গুলো কি দিয়ে তৈরি? এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল এবং এগুলো হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র অন্তর্গত, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্গত। আচ্ছা, এখানে দেখো কিছু কিছু কোষ আছে, এগুলোকে প্যারেনকাইমা কোষ, কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে না যে এগুলো কি কোষ। আমরা পরবর্তীতে দেখব যে এখানে কোলেনকাইমা সেল থাকতে পারে এবং স্ক্লেরেনকাইমা সেলও থাকতে পারে। আচ্ছা, তাহলে পাতার স্ট্রাকচারটা তোমাদেরকে আমরা দেখালাম যে পাতায় গ্রাউন্ড টিস্যু তন্ত্র, সেটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। এদেরকে প্যারেনকাইমা বলা হয়। মেসোফিল টিস্যু দুই প্রকার, এই যে এখানে লেখা আছে প্যালিসেড মেসোফিল, স্পঞ্জি মেসোফিল। তার মানে কি মেসোফিল টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। চলো আমরা বইয়ের লাইনে ফিরে যাই। দেখো, সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, ঠিক আছে। এই টিস্যুতন্ত্রকে প্রধানত স্পষ্ট দুভাগে ভাগ করা যায়। তোমাদেরকে এখন স্টিলিটা বুঝতে হবে। হোয়াট ইজ স্টিলি? স্টিলি কাকে বলে? চলো আমরা একটু দেখে আসি স্টিলিটা কি। দেখো, স্টিলি শব্দের অর্থ হচ্ছে, স্টিলি শব্দের অর্থ হচ্ছে পিলার। পিলার মানে কি? পিলার মানে হচ্ছে খুঁটি, তাই না? তো খুঁটির মতো দেখতে যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে স্টিলি। আচ্ছা, দেখো তো এখানে খুঁটির মতো জিনিস দেখতে কোন জিনিসটা আছে? দেখো, এই যে এতটুকু কিন্তু খুঁটির মতো দেখতে, এই যে এই জিনিসটা, এই দেখো, এই যে লাল চওড়া নিচের থেকে সুচালো, এবার এই যে উপরের দিকে উঠেছে, এইটা কি একদম খুঁটির মতো দেখতে না? তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্টিলি। তো এই জিনিসটা কি কি নিয়ে গঠিত? চলো আমরা এখন দেখব যেটা আসলে কি জিনিস স্টিলি। তোমাদেরকে দেখালাম যে খুঁটির কনসেপ্টটা, স্টিলি মানে হচ্ছে খুঁটি। চলো, এই চিত্রটা তোমরা দেখো, এটা হচ্ছে একটা ডাইকট উদ্ভিদ। ডাইকট উদ্ভিদ মানে এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের কাণ্ড। তো মূলের কাণ্ডতে তোমরা দেখো যে এই যে এতটুকু হচ্ছে কর্টেক্স, এই যে এটা হচ্ছে এন্ডোডার্মিস বা অন্তত্বক। অন্তত্বকের নিচে কি থাকে? একটা লেয়ারের থাকে পেরিসাইকেল বা পরিচক্র। আচ্ছা, এই যে এই পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশে যতগুলো টিস্যু থাকবে সবগুলোকে বলা হচ্ছে একত্রে স্টিলি, ঠিক আছে। সবগুলোকে বলা হচ্ছে একত্রে স্টিলি। এই অংশটা যখন এই যে এন্ডোডার্মিস না, কিন্তু এন্ডোডার্মিসের নিচে পরিচক্র বা পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত যতগুলো টিস্যু আছে সবগুলোকে একত্রে কি নামে ডাকা হয়? স্টিলি।
বা এটাকে ইন্ট্রাস্টিলার রিজিয়ন বলা হয়। ইন্ট্রাস্টিলার রিজিয়ন, ঠিক আছে। তাহলে স্টিলিটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা? আমার মনে হয় স্টিলিটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি, যে পরিচক্র থেকে শুরু করে কেন্দ্রের ভিতর পর্যন্ত বা মজ্জা পর্যন্ত যে অংশটা আছে, এতটুকু অংশকে বলা হচ্ছে স্টিলি। তো স্টিলিতে কি কি সেল থাকে চলো আমরা দেখি। স্টিলিতে কি কি জিনিস থাকে? স্টিলিতে থাকে হচ্ছে, দেখো এখানে দেখো, স্টিলিতে প্রথমে থাকে হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল, ঠিক আছে। পরিচক্র বা পেরিসাইকেল, মেডুলারি রে বা মজ্জা রশ্মি থাকতে পারে, এই যে এখান থেকে। মাঝখানে থাকে পিটস, মাঝখানে কি থাকে? পিটস। মেডুলারি রে বা মজ্জা রশ্মি থাকতে পারে, মেডুলারি রে বা মজ্জা রশ্মি থাকতে পারে। তোমাদের এই স্ট্রাকচারগুলো আসলে মুখস্থ করা দরকার। মুখস্থ করলে বইয়ের কথাগুলো তোমাদেরকে এক ক্লাসে একদম মানে কিছুই মনে হবে না, ঠিক আছে। এই যে এগুলো দেখো ফ্লোয়েম, এগুলো একগুচ্ছ ফ্লোয়েম। এগুলো থাকো জাইলেম, এগুলো হচ্ছে জাইলেম। এবং মাঝখানে থাকে হচ্ছে কানেকটিভ সেল, মাঝখানে কি থাকে? কানেকটিভ সেল থাকে। এই যে এইভাবে কানেকটিভ সেল থাকে, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে দেখব। তো এতটুকু হচ্ছে স্টিলের অংশ। আচ্ছা, এবার স্টিলির বহিঃস্থলীয় অঞ্চল কোনটা বা এক্সট্রা স্টিলার রিজিয়ন কোনটা? চলো আমরা দেখি। আমরা ইন্ট্রা স্টিলার রিজিয়ন দেখছি, যে হচ্ছে পরিচক্র থেকে ভিতর পর্যন্ত, এটুকু মনে রাখো তোমরা। এখন পরিচক্র থেকে বাইরের দিকে যত কিছু আছে সবই হচ্ছে এক্সট্রা স্টিলার রিজিয়ন। তার ভিতরে কি প্রথমে কি আসবে? অ্যান্ডোডার্মিস আসবে। অ্যান্ডোডার্মিস থেকে বাইরে পর্যন্ত, একদম এই যে বাইরে পর্যন্ত যতটুকু রিজন আছে, এটাকে বলা হচ্ছে এক্সট্রা স্টিলার রিজিয়ন। স্টিলার রিজিয়ন। তো স্টিলই তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, যে এতটুকুকে বলা হচ্ছে মূলত স্টিলি, বা এটার নাম হচ্ছে ইন্ট্রা স্টিলার রিজিয়ন বা অন্তঃস্টিলীয় অঞ্চল। আর পরিচক্রের বাইরে মানে অ্যান্ডোডার্মিস থেকে বাইরে পর্যন্ত যে স্তরটা আছে বা যে অংশগুলো আছে বা টিস্যু সেলগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে এক্সট্রা স্টিলার রিজিয়ন, সবগুলোকে একত্রে। চলো আমরা এখন দেখি যে আহ, কোন টিস্যুতন্ত্রকে ভাগ করা যায়। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্রকে প্রথমত স্পষ্ট কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল বা এক্সট্রা স্টেলার রিজন, যেটা আমরা তোমাদেরকে দেখালাম কেবল, বা স্টিলের বাইরের অংশ। দেখেছো এখানে বলা হচ্ছে স্টিলের বাইরের অংশ, আর অন্তঃস্থলীয় অঞ্চল বা স্টিলের ভেতরের অংশ। মূলত এখানে দেখো স্টিলের সংজ্ঞাটা এখানে লিখেছে ওরা, দেখো পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলা হয়, বা পিলার শেপের যে অংশটাকা সেটাকে স্টিলি বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের কাজ কি? গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কাজ হচ্ছে প্রধানত বিপাককরণ। মানে গ্রাউন্ড টিস্যু সিস্টেমে কি কি সেল থাকে? প্যারেনকাইমা সেল থাকে, এবং কি থাকে? স্ক্লেনকাইমা সেল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কোলেনকাইমা সেল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো মনোকটে স্ক্লেনকাইমা সেল থাকে, আর ডাইকটে কোলেনকাইমা সেল থাকে, ঠিক আছে। খাদ্য সঞ্চয় করে, প্যারেনকাইমা তো খাদ্য সঞ্চয় করবেই, এবং আংশিকভাবে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে কোন সেল? প্যারেনকাইমা সেলও দৃঢ়তা প্রদান করতে পারে, আবার কিন্তু কম করে, স্ক্লেনকাইমা বেশি করে, ঠিক আছে। আচ্ছা, এখন গ্রাউন্ড টিস্যু সিস্টেমে দেখো, বহিঃস্থলীয় টিস্যু, মূল, কাণ্ড, পাতা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে তিনটা স্ট্রাকচার মনে রাখতে হবে। যে কোনো একটা মূল, মনোকট অথবা ডাইকট, তোমরা ডাইকটের মনে রাখবা। ডাইকটের মূলের স্ট্রাকচার মনে রাখবা। কাণ্ড, কাণ্ড কার মনে রাখবা? ডাইকটের যে কোনো একটা কাণ্ড, বা দ্বিবীজপত্রী যে কোনো একটা কাণ্ড মনে রাখবা তোমরা। আর পাতার স্ট্রাকচার তোমাদের মনে থাকার দরকার, বা মনে থাকলে তোমাদের এই কথাগুলো একদমই পানির মতো মনে হবে। আমি আমার এই লেকচারে, এই ভিডিওতে তিনটা স্ট্রাকচার নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা এই স্ট্রাকচার দুটো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে মূলের একটা স্ট্রাকচার আর কাণ্ডের একটা স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমাদের সবকিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমি বিশ্বাস করি তোমাদের পানির মতো সহজ মনে হবে সবকিছু। বায়োলজি, বায়োলজি কঠিন কোনো সাবজেক্ট না, এটা একটু বুঝে পড়লেই তোমরা আসলে সবই বোঝা সম্ভব। তো দেখো, এই যে হুম, এখন দেখো, এটা দেখো, এটা কিসের? এটা হচ্ছে একটা মূলের স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে রুট, রুটের স্ট্রাকচার। আর এটা হচ্ছে একটা স্টেম বা কাণ্ডের স্ট্রাকচার, এটা হচ্ছে ডাইকট। দুইটাই হচ্ছে ডাইকট, ঠিক আছে। দুইটাই হচ্ছে ডাইকট, এটাও হচ্ছে ডাইকট। হ্যাঁ,
ডাইকট। এই দুইটা স্ট্রাকচার তোমরা মনে রাখো। আমি নিশ্চিতভাবে বলছি তোমাদের বইয়ের কথাগুলো একদম পানি মনে হবে। দেখো এখানে আমরা স্টিলি চিনি। স্টিলি কোনটা? এই যে দেখো পেরিসাইকেল থেকে, এই যে পেরিসাইকেলের যে স্তর, এন্ডোডার্মিস কিন্তু এটা না। পেরিসাইকেল থেকে ভিতরের পর্যন্ত যতটুকু কোষগুলো আছে ভাস্কুলার বান্ডল সহ সবটুকু মিলে সেটাকে বলা হচ্ছে কি? স্টিলি বা ইন্ট্রা স্টিলার রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা আমরা মুছে দিই। তো চলো আমরা কাণ্ডের সাথে মূলের তুলনা করব এবং পরে যখন লাইনগুলো পড়বো তখন দেখবা একদম পানি মনে হচ্ছে। ওকে, আচ্ছা দেখো এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে রুট হেয়ার থাকে, রুট হেয়ার থাকতে পারে। ঠিক আছে, মূলে রুট হেয়ার অবশ্যই থাকবে। এপিডার্মিস থেকে রুট হেয়ার গুলো বের হয়। আচ্ছা স্টেমের ক্ষেত্রে দেখো, স্টেমের ক্ষেত্রে কিন্তু রুট হেয়ার না, এটাকে বলা হচ্ছে কান্ডরোম। ঠিক আছে, বা স্টেম হেয়ার, স্টেম হেয়ার বলতে পারো তোমরা। এই যে স্টেম হেয়ার, আর বাইরের দিকে একটা সেল সেটাকে বলা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, এপিডার্মিস। আচ্ছা এই যে এখানে দেখো এপিডার্মিস আছে। তারপরে এপিডার্মিসের নিচ থেকে দেখো এই যে এন্ডোডার্মিস পর্যন্ত যে অংশ সেটাকে বলা হচ্ছে কর্টেক্স। কিন্তু এখানে দেখো এপিডার্মিসের নিচে একটা স্তর আছে, এই স্তরকে বলা হচ্ছে, দেখো কালো কালো, তাই না? এই যে কালো কালো, এই যে এই স্তরটা, কালো কালো যে স্তরটা, এটাকে বলা হচ্ছে কিন্তু হাইপোডার্মিস। এটা কি সেল দিয়ে তৈরি? এটা ডাইকটে, আমরা বলেছি ডাইকটে কোলেনকাইমা সেল দিয়ে তৈরি হবে হাইপোডার্মিসটা। আর মনোকটে, মনোকট মানে কি? ধান, তারপরে গম, তারপর হচ্ছে ভুট্টা, এগুলোতে সব হচ্ছে স্ক্লেরেনকাইমাটা সেল দিয়ে হাইপোডার্মিসটা গঠিত। কোলেনকাইমা, কোলেনকাইমা সেল দিয়ে গঠিত হয়েছে। তার মানে কি একটু কম স্ট্রেংথ দেয় কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা বেশি দেয়। আচ্ছা তারপরে দেখো এখানে কিন্তু কর্টেক্স রিজন আছে রুটের ক্ষেত্রে, কিন্তু হাইপোডার্মিসের নিচে তিনটা স্তর, মাত্র তিনটা স্তর। এখানে আসলে লাল কলম দিয়ে দেখাতে হবে। দেখো মাত্র তিনটা স্তরে কিন্তু কর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স রিজন। ঠিক আছে, এটা হচ্ছে কর্টেক্স। আর এখানে দেখো অনেক কর্টেক্স স্তর, বহু স্তর বিশিষ্ট। আচ্ছা তোমাদেরকে আমি বলতেছি বারবার যে তোমরা এই দুইটা স্ট্রাকচার যদি মনে রাখো তাহলে বইয়ের কথাগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। দেখো অনেকগুলো স্তরের কি আছে? কর্টেক্স আছে, অনেকগুলো স্তর, কর্টেক্স অনেক বহু স্তর বিশিষ্ট। আচ্ছা তারপরে দেখো কর্টেক্সের পরে দেখো এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের একটা লেয়ার, একটা একটা কোষ দিয়ে গঠিত এন্ডোডার্মিস, এক সারি কোষ দিয়ে গঠিত। এখানে দেখো এখানেও এন্ডোডার্মিস আছে, এই যে এগুলো হচ্ছে এন্ডোডার্মিস, এগুলো একটা একটা কোষ দিয়ে গঠিত, এক স্তর বিশিষ্ট কোষ দিয়ে গঠিত। তাহলে চলো আমরা এটা লিখে ফেলি, এই লেয়ারটা হচ্ছে এন্ডোডার্মিস। মানে আমরা এটার সাথে কম্পেয়ার করতেছি যে এই যে এন্ডোডার্মিস। ঠিক আছে, আচ্ছা এন্ডোডার্মিসের নিচে দেখো তোমরা, এন্ডোডার্মিসের নিচে দেখো এক স্তর বিশিষ্ট একটা পেরিসাইকেল আছে। এটা মূলের ক্ষেত্রে, এটা হচ্ছে মূলের ক্ষেত্রে, তোমরা আবার ভুলে যেও না, গোলায় ফেলবা না। এটা হচ্ছে মূলের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট। দেখো স্ট্রাকচারটা মনে রাখো, তোমাদেরকে বারবার বলতেছি। কিন্তু ডাইকট, স্টেম বা কাণ্ডের ক্ষেত্রে দেখো পেরিসাইকেলটা এক স্তর, দুই স্তর, তিন স্তর, চার স্তর বিশিষ্ট হতে পারে। তার মানে কি একাধিক স্তর বিশিষ্ট পেরিসাইকেল হতে পারে। তার মানে এই যে এখানে এই পেরিসাইকেলটা, এই যে এটা পেরিসাইকেল। ঠিক আছে, এই যে এটা পেরিসাইকেল। আচ্ছা পেরিসাইকেলটা আমরা বুঝলাম। পেরিসাইকেলের পরে দেখো এখানে দেখো হচ্ছে জাইলেম ফ্লোয়েম কিন্তু আলাদা আলাদা বান্ডিল। এই জন্য আমরা মূলে মূলে মূলের যে ভাস্কুলার বান্ডেল সেটা হচ্ছে রেডিয়াল, রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডেলের টাইপ আছে। আর এখানে দেখো, এখানে দেখো হচ্ছে বাইকোল্যাটারাল, এটা হচ্ছে বাইকোল্যাটারাল টাইপ, বা হচ্ছে আমরা যখন ভাস্কুলার বান্ডেল পড়বো তখন তোমরা এইগুলোর টাইপগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা। শুধুমাত্র এখানে মনে রাখো যে এখানে দেখো মাঝখানে জাইলেম আছে, তার দুই প্রান্তে, জাইলেমের দুই প্রান্তে ক্যাম্বিয়াম সেল আছে, তার দুই প্রান্তে ফ্লোয়েম আছে, ফ্লোয়েম, ফ্লোয়েম। এখানে ক্যাম্বিয়াম, এখানে ক্যাম্বিয়াম, এখানে জাইলেম, জাইলেম। ঠিক আছে, মাঝখানের অংশটা হচ্ছে জাইলেম, মাঝখানের অংশটা হচ্ছে জাইলেম। উপরে আছে হচ্ছে ক্যাম্বিয়াম, এখানে হচ্ছে ক্যাম্বিয়াম, এখানে হচ্ছে ক্যাম্বিয়াম, তার নিচে আছে হচ্ছে ফ্লোয়েম, তার উপরে আছে হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এইভাবে অ্যারেঞ্জমেন্টটা আছে। ওকে, আচ্ছা আর এখানে কর্টেক্সটা দেখো, এখানে কর্টেক্স কোনটা? এগুলোকে কর্টেক্স বলা হয়, কর্টেক্স বলা যেতে পারে। সরি এগুলো কর্টেক্স না, এগুলো আসলে তোমরা কি বলতে পারো? গ্রাউন্ড টিস্যু বলতে পারো এগুলোকে, এগুলোকে গ্রাউন্ড টিস্যু বলতে পারো। ভিত্তি টিস্যু তৈরি করছে, গ্রাউন্ড টিস্যু।
টিস্যু, এগুলো মূলত হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। এগুলো কি টিস্যু? প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু নিয়ে ভিত্তি তৈরি হয়েছে। আর এখানে মাঝখানে দেখো পিত বা মজ্জা থাকে। এর মাঝখানে পিত বা মজ্জা থাকতে পারে, এই যে এখানে, এই যে এখানের দিকে, নিচের দিকে। তো এই যে দুইটা স্ট্রাকচার আমরা দেখলাম, এই দুইটা স্ট্রাকচার যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের বইয়ের কথাগুলো একদম পানি ভাত লাগবে, তোমাদের আর কঠিনই মনে হবে না। ঠিক আছে, তো চলো আমরা একটু এবার বইয়ের দিকে তাকাই, বইয়ের অংশগুলো দেখি। দেখো এখানে কি বলছে যে বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল কোনটা? তাহলে এই যে দেখো এখানে অ্যান্ডোডার্মিস থেকে, বহিঃস্থলীয় অঞ্চল অ্যান্ডোডার্মিস থেকে একদম কর্টেক্সের উপর পর্যন্ত, এপিডার্মিস পর্যন্ত পুরোটাই হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। আচ্ছা দেখো, বহিঃস্থলীয় অঞ্চল প্রথমেই কি থাকে? এপিডার্মিসের পরে প্রথমে থাকে একটু অন্তঃথাক বা হাইপোডার্মিস। আমরা তোমাদেরকে দেখাইছি, দেখো হাইপোডার্মিস কোলেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধোত্বক বলা হয়। ঠিক আছে, তার মানে এপিডার্মিসের নিচে বা ত্বকের নিচে সাধারণত কাণ্ডেই অধোত্বক থাকে, মূলে অধোত্বক থাকে না। কাণ্ডে অধোত্বক থাকে, মূলে অধোত্বক থাকে না। এই কথাটার মানে তোমরা বুঝতে পারছো? যে আমরা তোমাদেরকে দেখাইছি কেবল কাণ্ডে অধোত্বক থাকে, মূলে অধোত্বক থাকে না। দেখো এটা কিন্তু মূল, ঠিক আছে, এটা হচ্ছে মূলের দৃশ্য, মূলের স্ট্রাকচার। আর এটা হচ্ছে স্টেম বা কাণ্ড, কাণ্ডের স্ট্রাকচার। তো অধোত্বক কোথায় থাকে? দেখো মূলে কোনো কিন্তু অধোত্বক নাই। এপিডার্মিসের পরে কোনো অধোত্বক আছে? না, নাই, একদম ডিরেক্ট কর্টেক্স। কিন্তু দেখো এপিডার্মিসের পরে এখানে একটা অধোত্বক আছে, কোলেনকাইমা সেলের অধোত্বক আছে। আর আমরা দেখেছিলাম যে এটা কিন্তু অধোত্বক, বা এটাকে বলা হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস। ঠিক আছে, আর উপরে আমরা কি দেখে আসছি? দেখো দেখো মেইজের ক্ষেত্রে, ভুট্টার ক্ষেত্রে আর রাইসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হাইপোডার্মিসটা, এই যে এই হাইপোডার্মিস, এই যে এটা হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসটা কি? স্ক্লেরেনকাইমা সেল, স্ক্লেরেনকাইমা সেল। ঠিক আছে, মেইজের ক্ষেত্রে দেখো, মেইজের ক্ষেত্রে হাইপোডার্মিসটা কি? স্ক্লেরেনকাইমা সেল। দেখো এই যে স্ক্লেরেনকাইমা সেল, ঠিক আছে, এই যে এটা বোঝা যাচ্ছে না, এই যে স্ক্লেরেনকাইমা সেল, স্ক্লেরেনকাইমা সেল। ঠিক আছে, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা সেল দিয়ে গঠিত। ওকে, আমরা সবকিছু ভিজুয়ালাইজ করে দেখানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের বইয়ের লাইনগুলো পড়লে মনে থাকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চলে মূলে থাকে কর্টেক্স এবং অন্তঃত্বক, এটা আমরা আলাদা আলাদাভাবে বলছি, এই জন্য এটা পরবর্তীতে আর বলি নাই। পাতা হচ্ছে মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু দুই প্রকার, তোমরা সবাই জানো, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। তো একবীজপত্রী উদ্ভিদে শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে বা ডাইকটে, এটা আমি তোমাদেরকে উপরে দেখাইছি স্ট্রাকচারে, ডাইকটে দুইটা প্যারেনকাইমা থাকে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, দুইটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে মূলের ক্ষেত্রে কি থাকে? পরিসাইকেল থেকে বা পেরিসাইকেল বা পরিচক্র থেকে একদম মজ্জা পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল বা ইন্ট্রাস্টিলার রিজিয়ন। তো অন্তঃস্থলীয় অঞ্চলে কি কি থাকে? অন্তঃস্থলীয় অঞ্চলে থাকে হচ্ছে পরিচক্র, মজ্জা এবং সংযোজক টিস্যু। আর কাণ্ডের দিকে থাকে হচ্ছে পরিচক্র, মজ্জা এবং মজ্জারশ্মি। আমি তোমাদেরকে সংযোজক টিস্যুটা সম্পর্কে এখানে বলবো, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু বলা হয় এটাকে, কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু কেমন বলা হয়? দেখো এখানে এই স্ট্রাকচারটি খেয়াল করো। কানেকটিভ টিস্যু বলতে বোঝায় সংযোগ, সংযোগ করে, কিছুর মধ্যে সংযোগ করে, তাহলে এরা, তাই না? তো সংযোগ কার মধ্যে করে? সংযোগ করে হচ্ছে জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের মাঝখান থেকে এরা উদিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোয়েম আর এটা হচ্ছে জাইলেম। তো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখান থেকে উদয় হয় এদের। দেখো এরকম দিয়ে এরকম একটা স্ট্রাকচার তারা তৈরি করে, সংযোজক টিস্যু। পরবর্তীতে তারা ক্যাম্বিয়ামে রূপান্তরিত হয় এবং এখান থেকে সেকেন্ডারি ফ্লোয়েম এবং এখান থেকে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়। আর জাইলেম তৈরি হতে হতে ভিতরের দিকে আসে এবং ফ্লোয়েম তৈরি হতে হতে বাইরের দিকে যায়, এই রিজনটা বড় হয়। তো এটাই হচ্ছে মূলত কানেকটিভ টিস্যুর কাজ। পরবর্তীতে এটা সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু, এখানে কানেকটিভ টিস্যু থাকে। আচ্ছা, তো চলো আমরা দেখি। আমরা দেখেছি যে হচ্ছে মনোকটে, মনোকটে থাকে হচ্ছে, মনোকট বা একবীজপত্রী উদ্ভিদে থাকে হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা, আর তোমার হচ্ছে ডাইকটে, ডাইকটের হাইপোডার্মিসে থাকে হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, এটা হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস। আচ্ছা, এখন দেখো হাইপোডার্মিসের কাজ কি? আমরা বলেছি হাইপোডার্মিসের কাজ হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, ভেতরের অংশকে রক্ষা করা, ভেতরের অংশকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এর প্রধান কাজ। ঠিক আছে,
এবার চলো কর্টেক্স সম্পর্কে জানি। কর্টেক্সে কি কাজ? কর্টেক্সে এটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন। কর্টেক্সে কি সেল থাকে? প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমা সেলের ভিতরে কি থাকে? আন্তঃকোষীয় ফাঁক থাকে। প্যারেনকাইমা সেলের কাজ কি? প্যারেনকাইমা সেলের কাজ হচ্ছে বিপাকীয় কাজে সহায়তা করা, ল্যাটারাল কন্ডাকশন বা পার্শ্বীয় পরিবহন করা, এক সেল থেকে আরেক সেলে পানি পরিবহন করা, খাদ্যদ্রব্য নিউট্রিয়েন্ট পরিবহন করা। আরেকটা কাজ কি? মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে। আরেকটা মেইন যে কাজ সেটা হচ্ছে পানি ও খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে, কোষের যখন প্রয়োজন হয় তখনও ইউজ করে। ঠিক আছে, দেখো অধোত্বকের নিচ হতে আরম্ভ করে অন্তত্বকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। তার মানে কি? অধোত্বকের নিচ বা অধোত্বক কোনটা? অধোত্বক যে আমরা দেখালাম হাইপোডার্মিস, হাইপোডার্মিস থেকে অ্যান্ডোডার্মিসের আগ পর্যন্ত যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, এবং এটি বহুস্তর বিশিষ্ট, বহুস্তর বিশিষ্ট হতে পারে। কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, আমরা এই যে এখানে দেখেছি যে আন্তঃকোষীয় ফাঁক, এই যে এগুলো আন্তঃকোষীয় ফাঁক, এই যে দেখো আন্তঃকোষীয় ফাঁক থাকে, তাই না? অনেক সময় অন্যান্য টিস্যু বিক্ষিপ্তভাবে এই অংশে দেখা যেতে পারে। মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট হয়, এই যে এখানে মূলের কর্টেক্স অনেক স্তর বিশিষ্ট হয়, সরি, মূলের কর্টেক্স অনেক স্তর বিশিষ্ট হয়। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট হয়। কাণ্ডের কর্টেক্স কত স্তর বিশিষ্ট হয় এটা আমরা তোমাদেরকে একটু আগেই দেখাইছি, যে কাণ্ডের কর্টেক্স, দেখো কাণ্ডের কর্টেক্স কিন্তু এখানে 3 স্তর বিশিষ্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা আসলে পেনটা সুইচ হয়ে গেছে। দেখো কাণ্ডের কর্টেক্স কিন্তু এখানে 3 স্তর বিশিষ্ট। এখানে বলা আছে যে হাইপোডার্মিসের নিচে এবং এন্ডোডার্মিসের উপরে যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে কর্টেক্স রিজিয়ন। কর্টেক্স রিজিয়ন, কর্টেক্স রিজিয়ন হচ্ছে মূলে অনেক স্তর বিশিষ্ট হতে পারে। দেখো মূলে অনেক স্তর বিশিষ্ট কর্টেক্স রিজিয়ন হতে পারে, কিন্তু কিন্তু কাণ্ডে কয়েক স্তর বিশিষ্ট হয়, মাত্র কয়েক স্তর বিশিষ্ট হয়। এখানে যেমন 1 স্তর, 2 স্তর, 3 স্তর। এটা কিন্তু লাউ কুমড়া, ইউকারবিট কারা? লাউ, কুমড়া, এদের স্টেম। ঠিক আছে, এটা হচ্ছে ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, চলো আমরা ওখানে যাই বইয়ে। বই কি বলছে? যে কাণ্ডের কর্টেক্স কয়েক বিশিষ্ট হয় মাত্র। ঠিক আছে, কাজ কি? কর্টেক্সের কাজ কি? কর্টেক্সের কোন সেল? কর্টেক্সে আমরা সবসময় কাজ লেখার সময় আমরা চিন্তা করব যে এই স্তরের কোষগুলো কোন কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, এটা যেহেতু প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, তাহলে প্যারেনকাইমা কোষের কাজগুলো আমরা আলাদাভাবে জানি, সেগুলোই আমরা লিখে দেবো। তাহলে আলাদা আলাদাভাবে আমাদেরকে মনে রাখা লাগবে না, আমাদেরকে মাত্র 3টা কোষ মনে রাখলে হবে, যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। তো প্যারেনকাইমার কাজ কি, কোলেনকাইমার কাজ কি, স্ক্লেনকাইমার কাজ কি, আলাদা আলাদাভাবে আমরা যদি মনে রাখি। স্ক্লেনকাইমার কাজ হচ্ছে শুধুমাত্র মেকানিক্যাল সাপোর্ট দেয়। ঠিক আছে, এবং বাইরের অংশ, বাইরের কোনো আঘাত বা কোনো প্রতিকূল পরিবেশ, কোনো মাইক্রো অর্গানিজম থেকে গাছকে প্রোটেকশন দেয়, যেটা হাইপোডার্মিসে থাকে। আচ্ছা, কোলেনকাইমার কাজ কি? একই কাজ, মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, মেকানিক্যাল সাপোর্ট দেওয়া এবং ভেতরের অংশকে বাইরের অংশের আঘাত বা কোনো রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা। আর প্যারেনকাইমার কাজ কি? প্যারেনকাইমার অনেকগুলো কাজ। যেমন প্যারেনকাইমার 1 নম্বর কাজ হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা। 2 নম্বর কাজ হচ্ছে কি? 2 নম্বর কাজ হচ্ছে ল্যাটারাল কন্ডাকশন বা পার্শ্বীয় পরিবহন করা। 3 নম্বর কাজ কি? প্যারেনকাইমা 3 নম্বর কাজ হচ্ছে হালকা পাতলা মেকানিক্যাল সাপোর্টও দিতে পারে, ও মেকানিক্যাল সাপোর্ট দেয়। আচ্ছা, 4 নম্বর কাজ বিপাকীয় কাজে সহায়তা করে বা মেটাবলিজমে সহায়তা করে। এই হচ্ছে এই কাজগুলো। তো যদি এইভাবে তোমরা মনে রাখো তাহলে সবগুলো টিস্যুর কাজ তোমরা লিখতে পারবা। দেখো এখানে বলা হচ্ছে পানি ও খাদ্য সঞ্চয় মূলের কর্টেক্সের প্রধান কাজ। কাণ্ডের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে। বললাম না, হালকা পাতলা একটু মেকানিক্যাল সাপোর্ট প্রদান করে এবং সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষণে কেন? কারণ দেখো মূলে তো সালোক সংশ্লেষণ হবে না, কারণ মাটির নিচে তো আর ক্লোরোফিল থাকে না। দেখো এখানে যদি এখানে এখানে কি বলতেছে, কর্টেক্স প্যারেনকাইমাতে যদি একটা জিনিস তোমরা মনে রাখবা, যে প্যারেনকাইমা সেলের সাথে যদি ক্লোরোফিল থাকে, এই সেলগুলোতে যদি ক্লোরোপিএইচওয়াই। আচ্ছা, কি হচ্ছে এখানে?
ক্লোরোফিল থাকে তাহলে এটাকে বলা হচ্ছে তোমার ক্লোরেনকাইমা সেল। ক্লোরেনকাইমা ক্লোরেনকাইমা সেল, ঠিক আছে। প্যারেনকাইমা সেলে যদি ক্লোরোফিল থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ক্লোরেনকাইমা সেল, যেটা আবার কি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে, ফটোসিনথেসিস করতে পারে। আচ্ছা, তারপর দেখো বলছে অন্তত্বক। অন্তত্বকটা কি? অন্তত্বকটা হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস কি করে, এই যে এইটা, এই লেয়ারটা হচ্ছে এন্ডোডার্মিস, ঠিক আছে, প্যারেনকাইমা সেলের। স্টিলের বাইরে স্টিল শুরু হয় কোথা থেকে? স্টিল শুরু হচ্ছে পেরিসাইকেল থেকে, তাহলে পেরিসাইকেল উপরে থাকে, তার মানে হচ্ছে স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তত্বক অবস্থিত। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে অন্তত্বক বিদ্যমান, হ্যাঁ অন্তত্বক পাওয়া যায়। আর মনোকটে কিন্তু আমরা অন্তত্বক দেখি নাই, ঠিক আছে, আমরা ওই যে রাইস আর মেইজের স্টেমগুলো, স্টেমের ছবিটা দেখছিলাম, ওইখানে কিন্তু আমরা অন্তত্বক দেখি নাই। আচ্ছা, এই স্তরের কোষগুলো ফাঁকাবিহীন এবং সন্নিবেশিত, মানে ফাঁকাবিহীন, কোনো ফাঁক থাকে না বা আন্তঃকোষীয় ফাঁক থাকে না, ইন্টারসেলুলার স্পেস নাই, পিপাকৃতির, ব্যারেল শেপড। অন্তত্বক কেমন থাকে? অন্তত্বক দেখো, এখানে দেখো তোমরা, অন্তত্বক কিন্তু এরকম থাকে, তাই না? অন্তত্বক এরকম থাকে এপিডার্মিসের মতো। তো ব্যারেল শেপড কেমনে বলছে ওরা? এটা আমরা যদি সোজা করে লেখার চেষ্টা করি তাহলে এই যে এরকম লিখবো, তাই না? তো এরকম যদি লিখি আর এখানে যদি এরকম একটা দিই তাহলে কি এটা একটা ব্যারেলের মতো দেখতে না? ব্যারেল, এই জন্য বলা হচ্ছে এটা পিপাকৃতির বা ব্যারেল শেপড, ঠিক আছে। মূলের দেখো, এখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মূলের অন্ততকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে ফিতার যে বেষ্টনী তৈরি করে সেটাকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ঠিক আছে। ক্যাসপেরিয়ান স্ট্রিপটা সম্পর্কে আমরা এখন একটু জানি, চলো। ক্যাসপেরিয়ান স্ট্রিপ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যাসপেরিয়ান একটি স্ট্রিপ এবং ইন্টারেস্টিং এটা, ঠিক আছে। হুম, চলো এখানে একটু ক্যাসপেরিয়ান স্ট্রিপ সম্পর্কে জেনে তারপর আমরা ছবিটা দেখি। আসলে কি হচ্ছে এখানে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ, তাই না? আচ্ছা, এখানে দেখো যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, আরআইপি, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপটা আবিষ্কার করে কে? বিজ্ঞানী ক্যাসপেরি। বিজ্ঞানী ক্যাসপেরি মূলত ক্যাসপেরিয়ান স্ট্রিপটা আবিষ্কার করে। তো ইনি কোন দেশে যান বিজ্ঞানী ছিল? ইনি ছিল হচ্ছে জার্মানির বিজ্ঞানী, ইনি ছিল জার্মানির বিজ্ঞানী, ঠিক আছে। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপ, স্ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ফিতা, স্ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ফিতা। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি নিয়ে তৈরি? দেখো, একটা হচ্ছে লিগনিন আর একটা হচ্ছে সুবেরিন। তো লিগনিনটা কেমন? লিগনিনটা হচ্ছে কাঠের মতো দেখতে বা উড লাইক স্ট্রাকচার লিগনিনের, ঠিক আছে, কাঠের মতো দেখতে। আর সুবেরিনটা কেমন? সুবেরিনটা মূলত কর্ক বা গাছের ছালের মতো দেখতে, ঠিক আছে। গাছের ছাল তো সবাই চিনো, তো সুবেরিনটা ওই রকম দেখতে। সুবেরিনের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে ওয়াক্সি সাবস্টেন্স, এটা ওয়াক্সি মানে কি? মোম, ঠিক আছে, মোমের মতো এটা। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ, তোমরা রেইনকোটের মতো বলতে পারো, ঠিক আছে, রেইনকোট, ওয়াটারপ্রুফ, পানি লাগলে যেমন সরে যায়। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটাও মূলত এক ধরনের রেইনকোট। কেমন থাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ? উপরে চলো ছবিতে দেখি। দেখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ, তাই না? হ্যাঁ, দেখো এই যে একটা সেল, এটা হচ্ছে অ্যান্ডোডার্মিসের একটা সেল। এই সেলে লাল লাল যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাল লাল যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিতা, বা এটাকে বলা হচ্ছে সেই স্ট্রিপ, ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ঠিক আছে। এই চিত্রে আমরা একদম ভিজুয়ালাইজ করে দেখবো যে এটা আসলে কেমন থাকে। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কি কি দিয়ে তৈরি হয় এটা আমরা জানলাম। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি কারণে থাকে সেটা এখন দেখো। ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখো, একটা রুট, এটা হচ্ছে রুট হেয়ার। রুট হেয়ার দিয়ে কি করবে?
এখানে পানি আছে, পানিটা ও শোষণ করবে, শোষণ করে সেলের ভিতর দিয়ে পাঠালে এ কি করে, এই যে এখানে অ্যান্ডোডার্মিস আছে না, এই যে অ্যান্ডোডার্মিসের যে সেলগুলো, এই সেলগুলোতে ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে, মানে এই যে ফিতার মতো একটা অংশ পেঁচানো থাকে, ঠিক আছে, ফিতার মতো অংশ ওয়াটারপ্রুফ বা রেইনকোট পরানো থাকে। তো ওর যখন রেইনকোট পরানো থাকে তখন পানিটা ওর গায়ে লেগে কি করে, রিফ্লেকশন করে বা রিফ্লেক্ট হয়ে ফিরে যায় পানিটা ভিতরে ঢুকতে পারে না। ভিতরে না ঢুকলে তো জাইলেম তো ভিতরে, তো জাইলেম এখানে থাকলে কি হবে, ওকে অ্যান্ডোডার্মিসটা পার করা লাগবে। পানিটা এসে, পানি ধরো এখান থেকে আসলো, এখান থেকে পানি এখানে আসলো, তো পানিটা তো ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকলে আমাকে অ্যান্ডোডার্মিসটা পার করতে হবে। তো অ্যান্ডোডার্মিসে থাকে হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, এই জন্য পানিটা অ্যান্ডোডার্মিস দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না। এইভাবে ক্যাসপিরিয়ান স্ট্রিপ অ্যান্ডোডার্মিসে থাকার মাধ্যমে এই পানির প্রবাহটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই পানি তো ভিতরে ঢুকতে হবে, নইলে তো গাছ পানি পাবে না, তো পানি ভিতরে কিভাবে ঢোকে? পানি ভিতরে ঢোকার জন্য তোমাকে এই ছবিটা দেখতে হবে। দাঁড়াও, আমরা এই চিত্রটা একটু তোমাকে বড় করে দেখাই, তাহলে তুমি আসলে বুঝতে পারবা। দেখো এখানে কি হচ্ছে, দেখো দেখো এইগুলো হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, এই যে লাল, যে এটা হচ্ছে অ্যান্ডোডার্মিসে দেখো লাল লাল যে স্তরটা আছে এটাকে বলা হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটু খেয়াল করো যে এখানে কিন্তু কোনো লাল একটা স্পট নাই, তার মানে এখানে কি ক্যাসপিরিয়ান স্ট্রিপ নাই। এই যে এই সেলটাতে ক্যাসপিরিয়ান স্ট্রিপ নাই, তাই না, এই সেলটাতে ক্যাসপিরিয়ান স্ট্রিপ নাই, তো এই সেলটাকে বলা হচ্ছে প্যাসেজ সেল। তো প্যাসেজ সেলের কাজ কি? প্যাসেজ সেলের কাজ হচ্ছে এই সেলের ভিতর দিয়ে যে পানিগুলো আসলো, এই পানিগুলো কি ঢুকাই দেওয়া, জাইলেমের ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে এই প্যাসেজ সেলের কাজ, ঠিক আছে। এই যে জাইলেমের ভিতর দিয়ে পাস করে দেওয়া হচ্ছে প্যাসেজ সেলের কাজ। এই দেখো এখানে 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 আরো দুইটা প্যাসেজ সেল আছে, ঠিক আছে, প্যাসেজ সেল। ওকে, তো প্যাসেজ সেলের কাজ কি? প্যাসেজ সেলের কাজ হচ্ছে পানিটা স্মুথলি ভিতরে ঢুকাই দেওয়া, এবং ক্যাসপিয়ান স্ট্রিপের কাজ কি? পানিটাকে বাধা দেওয়া। তো ক্যাসপিয়ান স্ট্রিপ কি করে? এই পানির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। চলো তারপরে কি বলছে দেখি। বিজ্ঞানী ক্যাসপিয়ান এটি লক্ষ্য করেন 1865 সালে, ঠিক আছে। মূলের অন্ততকে ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে, মূলে থাকে শুধুমাত্র, এই ক্যাসপিয়ান স্ট্রিপ কিন্তু অন্য কোথাও থাকে না, শুধুমাত্র মূলে। কারণ কি? মূল পানিটা আপটেক করে। অন্ততকের যেসব কোষগুলোর প্রাচীর পাতলা থাকে তাদেরকে কি বলা হয়? প্যাসেজ সেল বলা হয়। যেসব কোষের কি প্রাচীর পাতলা, তার মানে ক্যাসপিয়ান স্ট্রিপ নাই, তাদেরকে প্যাসেজ সেল বলা হয়। প্যাসেজ সেল সম্পর্কে আমরা আলোচনা করেছি। অনেক সময় এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে দেখা যায়। কোন স্তরে? এই যে অন্ততকে অ্যান্ডোডার্মিসে শ্বেতসার থাকতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ শীত বলা হয়। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। চলো শ্বেতসার আবরণটা কেমন থাকে এটা আমরা একটু দেখে আসি। এটা অ্যান্ডোডার্মিসে নাই, কিন্তু এটা হচ্ছে দেখো এটা কোথায় আছে, দেখো কর্টেক্স আছে, এটা কিন্তু কর্টেক্স রিজিয়ন, তাই না। তো কর্টেক্সে শ্বেতসার কিভাবে থাকে, দেখো এই যে কর্টেক্সের মধ্যে শ্বেতসারগুলো এভাবে অবস্থান করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টার্চ শীত। এটা যখন অ্যান্ডোডার্মিসে থাকবে, মনে করো অ্যান্ডোডার্মিসে এরকম এরকম আছে, অ্যান্ডোডার্মিসে এটা দেখা যায়, ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচে দিলে এটা দেখা যায়। এই যে অ্যান্ডোডার্মিস যদি এরকম এরকম থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে বান্ডেল শীত, ঠিক আছে। আসলে কি বান্ডেল শীত নাকি স্টার্চ শীত? সরি, এটাকে বলা হচ্ছে স্টার্চ শীত, বান্ডেল শীত না। বান্ডেল শীত থাকে হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেলকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর এটাকে বলা হচ্ছে স্টার্চ। যেহেতু স্টার্চ থাকে জন্য এটাকে বলা হচ্ছে স্টার্চ শীত। আচ্ছা, দেখো এখানে কাজ কি, ল্যান্ডোডার্মিসের কাজ কি? অন্তত সম্ভবত খাদ্য সঞ্চয়। প্যারেনকাইমা সেল আমার সবসময় বলেছে যে কাজ দেখার আগে আমরা দেখবো যে এই সেলটা কোন সেল, প্যারেনকাইমা সেলের যে কাজগুলো সেই কাজগুলো আমরা লিখে দিব। মূলোচ্চাপ নিয়ন্ত্রণ করায়। মূলোচ্চাপ কি? মূলোচ্চাপ কেমনে আসে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে মূলোচ্চাপ কিভাবে নিয়ন্ত্রণ করে অ্যান্ডোডার্মিস। এটা একটা একটা মূলের স্ট্রাকচার, চলো আমরা একটু মুছে দিই এটাকে, ঠিক আছে। দেখো মূল রুট হেয়ার, এই যে এদিক দিয়ে কি আপটেক করবে? পানি আপটেক করবে, তাই না। ও তো পানি নিবে, এদিক দিয়ে পানি নিবে। পানি যখন ভিতরে ঢুকবে, পানি আসলো, পানিটা তো সব পানি এদিক দিয়ে আসলো, সব পানি এদিক দিয়ে আসলো, পানি আসতেছে, হ্যাঁ আসতেছে। তো পানি সব এসে অ্যান্ডোডার্মিসে জমা হবে, অ্যান্ডোডার্মিসের পাশে জমা হবে। এখানে আছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ। অ্যান্ডোডার্মিস পানিকে ঢুকতে দিচ্ছে না, অ্যান্ডোডার্মিস পানিকে ভিতরে আসতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, এবং প্যাসেজ সেল দিয়ে ঢুকবে, প্যাসেজ সেল দিয়ে খুব সামান্য পরিমাণ পানি ঢুকতেছে।
প্রচুর পানি আপটেক হচ্ছে কিন্তু ঢুকতে পারতেছে না। তো এই যে চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপটা নিয়ন্ত্রণ করে কে? এন্ডোডার্মিস। চলো তারপর দেখি, ভাস্কুলার বান্ডল ও তৎসংলগ্ন কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অন্তত কি বাধা, ড্যামের মতো কাজ করে, যেটা তোমাদেরকে দেখালাম। অন্তঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চলের প্রথমে কি থাকে? পেরিচক্র, পেরিসাইকেল বা পরিচক্র। চলো দেখি, অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিশেষ বিন্যস্ত টিস্যুকে কি বলা হয়? পেরিসাইকেল বলা হয়। তো পেরিসাইকেল কোনটা? এখানে এই যে এখানে এই যে এই স্তরটা, এটা হচ্ছে এন্ডোডার্মিস, আর এই যে এই স্তরটা হচ্ছে পেরিসাইকেল। বারবার দেখাচ্ছি তোমাদের যে বারবার স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে, তোমাদের স্ট্রাকচার গুলো মুখস্থ যদি করতে পারো তাহলে এই কথাগুলো তোমাদের একদম ইজি হয়ে যাবে। কতক জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এই যে পেরিসাইকেল থাকে না। মূলে সাধারণত পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়, এই যে মূলের ক্ষেত্রে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়। আর কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট হতে পারে? কাণ্ডের ক্ষেত্রে পেরিসাইকেল 3 স্তর বিশিষ্ট হয়, 4 স্তর বিশিষ্ট হয়, বহু স্তর বিশিষ্ট হয়। এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে এন্ডোডার্মিস, এটা হচ্ছে এন্ডোডার্মিস। তো এটা হচ্ছে পেরিসাইকেল, এই যে পেরিসাইকেল এটা, এই যে এগুলো হচ্ছে পেরিসাইকেল। আর নিচে হচ্ছে গ্রাউন্ড টিস্যু বা যেটাই বলো না কেন, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুই বলো, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। প্যারেনকাইমা সেল দ্বারা এই যে এখানে শুধু ভাস্কুলার বান্ডল গুলো থাকে, ঠিক আছে। তো দেখো, পেরিসাইকেল বলা হয়। কতক জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না, আচ্ছা এটা তো পড়লাম। পেরিসাইকেল কি এক স্তর বিশিষ্ট হয়? এটা ইম্পর্টেন্ট, এক স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে, এক স্তর হয়ে থাকে। শুধু প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেনকাইমা টিস্যু অথবা দুটির মিশ্রণে এই স্তর গঠিত হতে পারে। আচ্ছা, পেরিসাইকেল প্যারেনকাইমা অথবা স্ক্লেনকাইমা টিস্যু হতে পারে, এটা তোমাদেরকে এখানে স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবা তোমরা। দেখো, আচ্ছা দেখো তো এখানে পেরিসাইকেল গুলো কেমন। এই দেখো, এটা হচ্ছে এন্ডোডার্মিস আর এটা হচ্ছে পেরিসাইকেল। তো পেরিসাইকেল এখানে হচ্ছে প্যারেনকাইমা সেল, পেরিসাইকেল প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। আর এখানে এই যে এটা হচ্ছে পেরিসাইকেল। তাহলে এই পেরিসাইকেলটা কি দিয়ে তৈরি? দেখো এই পেরিসাইকেলটা বা এই পেরিসাইকেলটা কি দিয়ে তৈরি? দেখো কি সেল মনে হচ্ছে, কি সেল? দেখো এর ঠিক মানে হচ্ছে মোটা, ঠিক আছে। সেলগুলো রাউন্ড না, সেলগুলো হেক্সাগোনাল বা বেনজিন রিং এর যে শেপ, তাহলে এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এটাকে এই জন্য বলা হচ্ছে যে পেরিসাইকেল কখনো কখনো মূলের ক্ষেত্রে পেরিসাইকেল কিন্তু এক স্তর বিশিষ্ট এবং এখানে প্যারেনকাইমা সেল দ্বারা তৈরি, কিন্তু এখানে কাণ্ডের ক্ষেত্রে পেরিসাইকেল কিন্তু অনেক স্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা অথবা কোলেনকাইমা সেলও হতে পারে, অন্যান্য মানে প্যারেনকাইমা ব্যতীত অন্যান্য সেল দ্বারা গঠিত হতে পারে। দেখো প্যারেনকাইমা না, কখনো কোলেনকাইমা হয় না, শুধু প্যারেনকাইমা হতে পারে অথবা স্ক্লেনকাইমা হতে পারে, এই দুটি টিস্যুর মিশ্রণে কখনো কোলেনকাইমা হয় না। কুমড়া, ওই যে আমরা ওইটাই দেখাচ্ছিলাম, কুমড়া, কুমড়ার যে কাণ্ড, কুমড়া কুমারিকা কাণ্ডটি বহুস্তর বিশিষ্ট স্ক্লেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, ঠিক আছে। স্ক্লেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে এটিকে হার্ড বাস্ট বা গুচ্ছটুপি বলা হয়। আচ্ছা চলো, ওই যে আমরা একটা স্ট্রাকচার দেখেছিলাম না, যে রাই সিস্টেম মেই সিস্টেম, ওখানে চলো, তাহলে তোমরা এটা বুঝতে পারবা খুব ভালোভাবে। আচ্ছা মেই সিস্টেমে চলো, খুব সুন্দর করে বোঝা যাবে মেই সিস্টেমে। দেখো এখানে, এখানে হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল, এই যে এটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল, সবগুলো হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল। এই যে এইগুলোটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, ঠিক আছে, পানি যায় যে দিক দিয়ে। তো ফ্লোয়েমের মাথায় যে কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোষগুলোকে বলা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে তোমার মাথায় যে ক্যাপ বা টুপির মতো, সেটাকে বলা হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বা বান্ডেল ক্যাপ, ঠিক আছে। বান্ডেল ক্যাপ, হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বলা হয়, হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সেই গুচ্ছ টুপি। এই যে এখানে ফ্লোয়েম কোনটা? এখানে এখানে এই এই এর ভিতর ফ্লোয়েম কোনটা? এই দেখো এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, 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 ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। বান্ডেল ক্যাপ, বান্ডেলকে ক্যাপ ঘিরে রাখছে, স্ক্লেনকাইমা সেল বান্ডেলকে ঘিরে রাখছে, দেখছো? এই যে স্ক্লেনকাইমা সেল, স্ক্লেনকাইমা সেল, স্ক্লেনকাইমা সেল বান্ডেলকে ঘিরে রাখছে যাতে বান্ডেল ক্ষতিগ্রস্ত না হতে পারে। এই যে এই কোষের প্রেসারে বান্ডেল যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে, এই জন্য বান্ডেলকে ঘিরে রাখে স্ক্লেনকাইমা সেল। আশা করি বুঝাইতে পারছি। এই স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি হয়।
তাহলে পেরিসাইকেলের কাজ কি? পেরিসাইকেলে কি সেল থাকে? প্যারেনকাইমা সেল থাকে, আর হচ্ছে ওখানে স্ক্লেনকাইমা সেল থাকে। এটা হচ্ছে ডাইকট স্ক্লেনকাইমা সেল থাকে। খাদ্য সঞ্চয় করে, কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে, এছাড়া পার্শ্বমূল সৃষ্টি করে। তো রুটের ক্ষেত্রে পেরিসাইকেল পার্শ্বমূল বা ল্যাটারাল রুট সৃষ্টি করে। কিভাবে ল্যাটারাল রুট সৃষ্টি করে? রুটের ক্ষেত্রে তো মূলরোম বের হইতে হবে, তাই না? তো মূলরোম কোথা থেকে বের হবে? এই যে মূলরোম হয় পেরিসাইকেল থেকে, ল্যাটারাল রুট বা মূলরোম গুলো বের হয়, ঠিক আছে? পেরিসাইকেল থেকে ল্যাটারাল রুট গুলো বের হয়, কিন্তু কাণ্ড থেকে রুট কি বের হয়? কাণ্ড থেকে কিছু কিছু ক্ষেত্রে বের হয়। দেখো, কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে। অস্থানিক মূল কেমন? যেমন তোমরা এখানে দেখতে পারো, অস্থানিক মূলগুলো হচ্ছে, তোমরা মানি প্ল্যান্ট দেখেছো, আজকাল অনেকের বাসায় মানি প্ল্যান্ট থাকতে পারে, মানি প্ল্যান্ট থাকতে পারে। তারপর হচ্ছে সুইট পটেটো। সুইট পটেটো কি থাকে দেখবা, প্রত্যেকটা নোডের গোড়ায়, দেখো মনে করো যে এটা সুইট পটেটো যদি কাণ্ড হয়, এখানে যদি নোড থাকে, এখানে একটা নোড, এখানে একটা নোড, এই কাণ্ড থেকে কিন্তু কি হয়, তোমার অ্যাডভেন্টিশাস রুট বের হয় বা অস্থানিক মূল বের হয়, তাই না? অস্থানিক মূল বের হয় কাণ্ডগুলো থেকে। এগুলোকে বলা হচ্ছে সে অস্থানিক মূল, অস্থানিক মূল। এই যে এখানে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অস্থানিক মূল, এগুলো বা অ্যাডভেন্টিশাস রুট, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে সেই অ্যাডভেন্টিশাস রুট। আরেকটা গাছ আছে, তোমরা আখের ক্ষেত্রে দেখতে পারো, এটা খুবই কমন। আখ বা তোমার হচ্ছে সুগার কেন, সুগার কেনের ক্ষেত্রে তোমরা এই যে সুগার কেনে হচ্ছে এরকম থাকে, তো ওই যে এখানে এখানে এই দিক থেকে এরকম বের হয়, তাই না? এখানে নিচের দিকে তাকালে তোমরা দেখতে পাবা, আমরা যখন আখ খাই তখন আসলে এগুলো হচ্ছে আহ, যেখান থেকে কিনি সেখান থেকে উনি আসলে ইয়ে করে দেয়, কাণ্ডগুলো, মূল রোমগুলো হচ্ছে ছাড়াই দেয় বা অ্যাডভেন্টিশাস রুট গুলো ছাড়াই দেয়। তো এটাকে বলা হচ্ছে অস্থানিক মূল সৃষ্টি করা। এটা এইগুলো কোথা থেকে সৃষ্টি হয়? এইগুলোই সৃষ্টি হচ্ছে পেরিসাইকেল থেকে, ঠিক আছে? পেরিসাইকেল লেয়ার থেকে এগুলো সৃষ্টি হয়। দেখো, মজ্জা বা মেডুলারি দেয়, পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলা হয়। মজ্জা তোমরা আগে থেকেই জানো যে মজ্জা কোনটা, এই যে এটাকে বলা হচ্ছে মজ্জা, এই পুরোটাকে বলা হচ্ছে মজ্জা, ঠিক আছে? আচ্ছা, আর মজ্জা রশ্মি কোনগুলো? এই যে মজ্জা রশ্মি এই দিক দিয়ে তৈরি হয়, একদম হচ্ছে পেরিসাইকেল পর্যন্ত, ভাস্কুলার বান্ডেলের ভিতর দিয়ে, জাইলেম ফ্লোয়েমের মাঝখান দিয়ে মজ্জা রশ্মি, এখান দিয়ে এরকম, এই মাঝখানে এটাকে বলা হচ্ছে পিত বা মজ্জা, পিত বা মজ্জা। আর এগুলো হচ্ছে মজ্জা রশ্মি, ঠিক আছে? মজ্জা থেকে যে রশ্মিগুলো বের হয় সেগুলোকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। ওকে, আচ্ছা। মজ্জা বলে, মজ্জা সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তাহলে মজ্জার কাজ কি? প্যারেনকাইমা টিস্যুর যে কাজ, মজ্জার কাজও এরকম। কখনো কখনো স্ক্লেনকাইমা টিস্যু দিয়েও গঠিত হতে পারে, ঠিক আছে? আন্তঃকোষীয় ফাঁক থাকে অনেক সময়, কিছু মজ্জাকোষ, দেখো এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, অনেক সময় কিছু মজ্জাকোষ নষ্ট হয়ে, কার ক্ষেত্রে নষ্ট হয়? সেটা হচ্ছে জুট বা পাটের ক্ষেত্রে। পাট তোমরা সবাই জানো, পাট হচ্ছে যখন পাটের আঁশটা ছাড়াই নাই, তখন একটা পাট খড়ি বলা হয় এটাকে। তো পাট খড়ি এর ভিতরে তোমরা যদি এখান থেকে ভাঙো, ভাঙলে দেখতে পাবা যে হচ্ছে দুই পাশে এরকম ইয়ে থাকে। এখান থেকে যদি তোমরা ভাঙো তাহলে এরকম থাকে, তো থাকে মাঝখানে একটা ছিদ্র থাকে, ছোট্ট একটা ছিদ্র থাকে। তো মাঝখানে কি থাকে? ছোট্ট একটা ছিদ্র থাকে, তাই না? পাটখড়ির মাঝখানে কিন্তু ছোট্ট একটা ছিদ্র থাকে। আজকেই যে দেখবা পাটখড়ি একটা ভাঙবা, ভেঙে দেখবা মাঝখানে কিন্তু ছোট্ট একটা ছিদ্র থাকে। ওই ছিদ্রটার মানে কি? ওই ছিদ্রটাতে আগে পিত বা প্যারেনকাইমা সেলগুলো ছিল, কিন্তু পরবর্তীতে প্যারেনকাইমা সেলগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে একটা শূন্য স্থানের সৃষ্টি হয়, পাটখড়ি, যেটাকে পাট কাঠিও বলে অনেক জায়গায়। কাজটা দেখো, খাদ্য সঞ্চয় করা হচ্ছে মজ্জার প্রধান কাজ। স্ক্লেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হলে মজ্জা সেই অংশকে কি করে? যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। স্ক্লেনকাইমা টিস্যু মানে হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট, ওকে? মজ্জা রশ্মি দেখো, মজ্জা দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্য দিয়ে রশ্মির ন্যায় পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত, যেটা উপরে দেখানো হয়েছে তোমাদেরকে। এটিও প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তাহলে কাজটা কি? প্যারেনকাইমা টিস্যুর যে কাজ, এটারও সেই কাজ, খাদ্য পানি পরিবহন করা, পানি ও খাদ্য পরিবহন করে এটা ল্যাটারাল কন্ডাকশনের মাধ্যমে। পানি ও খাদ্যবস্তু সঞ্চয় করে, প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করা মজ্জারস্যের কাজ। গৌণ টিস্যু বলতে সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করতে পারে বা সেকেন্ডারি প্যারেনকাইমা এগুলো সৃষ্টি করতে পারে। পাতার গ্রাউন্ড টিস্যু,
পাতার ক্ষেত্রে দেখো, পাতার ক্ষেত্রে পাতার একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে? যে দেখো পাতার ক্ষেত্রে দেখো, পাতার উপরে থাকে কি একটা কিউটিকুলার লেয়ার থাকে। এই যে এই সেলটা হচ্ছে এপিডার্মিস, তাই না? এপিডার্মিস সেল, এপিডার্মিস লেয়ার। আচ্ছা, এই যে এইগুলোকে বলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। এই যে এইগুলোকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই যে এখানে থাকে হচ্ছে আরেকটা এপিডার্মিস বা লোয়ার এপিডার্মিস, এখানে নিচে থাকে হচ্ছে কিউটিকল, ঠিক আছে? এই হচ্ছে পাতার গঠন। তো পাতার এই সেলগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল, আর এই সেলগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। এটা প্যালিসেড প্যারেনকাইমা, এটা স্পঞ্জি প্যারেনকাইমা। তো এই সেলগুলো নিয়েই মূলত পাতার যে গ্রাউন্ড সেটা গঠিত। কারণ কি, তুমি ত্বক বাদ দাও, ত্বকের এই জিনিসটা বাদ দাও, ত্বকের এই জিনিসটা বাদ দাও, এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র বা এই যে ভাস্কুলার যে সিস্টেম এটা বাদ দাও, তাহলে কি থাকে? তাহলে প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমায় তোমার অবশিষ্ট থাকে। এই যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা অবশিষ্ট থাকলো, এই দুটাও প্যারেনকাইমা সেল, এবং এই দুইটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র অন্তর্গত। চলো দেখি, পাতার গ্রাউন্ড টিস্যু মেসোফিল টিস্যু বলা হয়। মেসোফিল টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা যেটা মনোকটে থাকে, স্পঞ্জি যেটা কিসে থাকে, মনোকটে থাকে, আর একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, সেটা হচ্ছে ডাইকটে থাকে। তোমরা ইংরেজি থেকে ভয় পাবা না, আসলে এটা তোমাদেরকে শিখতে হবে। বাংলার পাশাপাশি তোমরা যারা আসলে শেখার জন্য পড়াশোনা করো তারা আসলে দুইটাই শিখবা, ইংরেজিও শিখবা, বাংলাটাও শিখবা। অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউতে প্যালিসেড ইংলিশে লিখে দিবে, তখন তোমার যদি ইংলিশ এটা টার্মটা পরিচিত না থাকে তাহলে তুমি বিপদে পড়বা। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এই যে এটা কিন্তু প্যালিসেড প্যারেনকাইমা। তো এখানে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে, কারণ কি, এই প্যারেনকাইমা সেলই তো ফটোসিনথেসিস করে। আর যার ভিতরে যে প্যারেনকাইমা সেলের মধ্যে ক্লোরোফিল থাকে বা ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলা হয় হচ্ছে ক্লোরেনকাইমা সেল। এই ক্লোরেনকাইমা সেল ফটোসিনথেসিসে সহায়তা করে। বিষমপৃষ্ঠ পাতায় মানে হচ্ছে ডাইকট, বিষমপৃষ্ঠ মানে হচ্ছে ডাইকট যে পাতাটা আছে। মেসোফিল হচ্ছে প্যালিসেড এবং স্পঞ্জ প্যারেনকাইমা কোষ স্তরে বিভক্ত থাকে। আর প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবেশিত, লম্বভাবে বিন্যস্ত, এবং স্পঞ্জি প্যারেনকাইমাগুলো প্রধানত অনিয়ত ডিম্বাকার। এই যে এটাকেই বলা হচ্ছে যে প্যালিসেড প্যারেনকাইমাগুলো লম্বালম্বিভাবে অবস্থান করে, ইলংগেটেড সেল, এবং এগুলো কি ঘন ও সন্নিবেশিত, আন্তঃকোষীয় ফাঁক তেমন একটা থাকে না, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এইটাকে একটু বড় করার চেষ্টা করি তাহলে দেখো, এখানে দেখো যে দেখো এই সেলগুলোতে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, ঠিক আছে? একদম একসাথে একত্রে মানে কম্প্যাক্ট অবস্থায় আছে। কিন্তু নিচের স্পঞ্জি প্যারেনকাইমাগুলোতে দেখো, এগুলোতে কিন্তু অনেক ফাঁক আছে। দেখো এই যে অনেক ফাঁক আছে। এই যে এটা তো শ্বাসকুঠরি বা বায়ুকুঠরি বলা হয় এটাকে, সাবস্টোমাটাল চেম্বার বলা হয় এটাকে। আর এই যে এইগুলো দেখো, এগুলো কিন্তু সব এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এগুলোকে বলা হচ্ছে, এগুলোকে কি বলা হয়, ইন্টারসেলুলার স্পেস বলা হয়। ইন্টারসেলুলার স্পেস থাকে। এখানে বলছে প্যালিসেড প্যারেনকাইমাগুলো ঘন সন্নিবিষ্ট, লম্বভাবে বিন্যস্ত, লম্বালম্বি থাকে এরা। স্পঞ্জিগুলো কি প্রধানত অনিয়ত, মানে এখানে একটা ওখানে একটা, এখানে একটা ওখানে একটা, এভাবে ডিম্বাকার এবং কোষাবকাশ বিদ্যমান, মানে কি মাঝখানে ফাঁকা জায়গা বিদ্যমান, এটাই বলা হচ্ছে। সমাঙ্গ পৃষ্ঠ মানে কি মনোকট বা একবীজপত্রী। মেসোফিল টিস্যু শুধু এক ধরনের হতে পারে, হয় স্পঞ্জি নতুবা প্যালিসেড হতে পারে। তাহলে কি পাতার তোমার প্যারেনকাইমা টিস্যুর কাজ কি? পাতায় প্যারেনকাইমার সাথে কি থাকে? প্যারেনকাইমা সেলের সাথে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এই দুটোকে মিলে কি বলা হয়? এই দুটোকে মিলে ক্লোরেনকাইমা বলা হয়। ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা কি করে? ক্লোরেনকাইমা ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস করে, ঠিক আছে? খাদ্য তৈরি করা এই প্রক্রিয়ার প্রধান কাজ। ওকে, তাহলে এই ছিল আজকের আলোচনা। আগামী সপ্তাহে বা আগামী আলোচনাতে আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।